গল্প আইনান ভাইয়ের বউ। লেখনীতে দ্রুতি। পছন্দের মানুষের সামনে কখনো আছাড় খেয়েছেন? অনেকেই হয়তো বলবেন যে না। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সামনে আছাড় খেয়েছি। শুধু আছাড় খায়নি, বরং কাদায় মাখামাখি হয়ে ভা ভা করে কেঁদেছি। অথচ আমার সেই প্রিয় মানুষ আমাকে দেখে নিজের দাঁত দেখিয়ে হেসেছে। সময়টা বর্ষাকাল। তীব্র বৃষ্টির কারণে বাসার উঠানে পুকুর হয়ে গেছে পানি জমে। আমি সারাদিন এই বৃষ্টির কারণে রুমে কাটালাম। বিকালে মনটা উসখুস করতে লাগলো আমার। এভাবে সারাদিন কি বাসায় বসে থাকা যায়? আমি এমনিতেই স্বভাবে ভীষণ দুরন্ত একটা মেয়ে। চঞ্চলতা আমার শিরা উপশিরায় বয়ে চলেছে। আমি এই বৃষ্টির মাঝেই বের হলাম রুম থেকে। উঠোন পেরুলেই আমার মেজো আব্বুর বাসা। আমি উঠানে নেমে দিলাম এক দৌড়, আর অমনি ঘটল অঘটন। সেই সময়ই কোথা থেকে উড়ে এসে দেখি উঠোনে দাঁড়িয়ে শহজাদা আইনান। তাকে শেহাজাদা বলার বিশেষ কারণ আছে। তিনি আমার চাচার একমাত্র ছেলে বললে ভুল হবে। সে হলো এই মির্জা বাড়ির একমাত্র ছেলে। আমাদের এতগুলো মেয়ে কাজিনের ভেতর সে একমাত্র ছেলে বলে তার দাপট ছিল বেশ। আবার সে যেমন সুন্দর, লম্বা, তেমন আবার বুদ্ধিসম্পন্ন পুরুষ। সবার মতে পৃথিবীতে এমন কোনো গুণ নাই যা তার নাই। সে হলো এই মির্জা বাড়ির ইতিহাসের শ্রেষ্ঠ ছেলে। তাই তাকে শেহজাদার চোখেই দেখে সবাই। অতএব তার সামনেই আমি কাদায় পা পিছলে আছাড় খেলাম উঠোনের মাঝামাঝি। কাদায়, পানিতে আমার সারা শরীর মাখামাখি অবস্থা। আইনান ভাই আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। আমাকে বলল, কি রে, বাসায় তো কারো বিয়ে লাগেনি, তাহলে কাদা খেলতে গেলি কেন? দুঃখে আমি কেঁদেই ফেললাম। একে তো আছাড় খেয়ে এখনো পড়ে আছি কাদার ভেতর, তারপর আবার আছাড় খেয়েছি সেই মানুষটার সামনে যাকে আমি মনে প্রাণে পছন্দ করি। তার কথা শুনে লজ্জায়, কষ্টে আমি সেভাবে কেঁদেই গেলাম। আইনান ভাই তা দেখে আবারও খোঁচা দিল। কিরে আহানা, মনে তো হচ্ছে তোরই বিয়ে। মেয়েরা নিজের বিদায় যেমন কান্নাকাটি করে, তুই তো তেমনই শুরু করলি। পার্থক্য, মেয়েরা নিজের বিয়েতে কাদা খেলে না, আর তুই খেলছিস। তারপর নিজেই বলল, আশা রাখিস না যে আমি তোকে তুলব। আমি বাবা এই পচা কাদা গায়ে লাগাতে চাই না। ইচ্ছে মতো মজা নিয়ে, তামাশা করে আইনান ভাই চলে গেল। আমি তখনও সেভাবেই কেঁদে যাচ্ছি। নিষ্ঠুর পাষাণ মানুষ। একটাবার এগিয়ে এসে আমার হাত ধরে উঠালো না আমাকে। তার সাথে আমার সম্পর্ক এরকমই বরাবর। আরেক দিনের কাহিনী। এক বিকালে আমাদের বাসার সবাই উঠানে বসেছে আড্ডা দিতে। আম্মু চা বানিয়ে কাপে ঢেলে ট্রেতে করে দিল আমার হাতে, সবাইকে দেওয়ার জন্য। আমি ভালো মতো সবাইকে চা দিলাম। কিন্তু বিপত্তি ঘটল শেহজাদা আইনান ভাইকে চা দেওয়ার সময়। কার পায়ে বেঁধে আমি গেলাম পড়ে ধপাস করে। ফলে আমার হাতের ট্রে উল্টে পড়ল তার গায়ে। সাদা পাঞ্জাবিতে লাল চায়ের দাগ, এর চেয়ে বেশি তার ফর্সা গায়ে গরম চা পড়ার লাল হয়ে গেল। বাড়ির সবাই বেজায় রেগে গেল আমার ওপর, তাদের শেহাজাদার শরীর পুড়িয়ে আমি হয়ে গেলাম তাদের চোখে সবচেয়ে বড় দোষী। সবাই আমার দিকে তখন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে, আমি অপরাধীর মতো বার কয়েক আইনান ভাইকে সরি বললেও তাতে বিশেষ পাত্তা পেলাম না। চাচ্চুর আদরের দুলাল সে, হহুদ ডাক্তার বৈদ্য করে বিয়ের 10 বছর পর তার জন্ম। এই জন্য তার অবস্থা এত আহ্লাদি। হো, তাতে কি? আমি কি কম আহ্লাদি নাকি? সেদিনের পর থেকে আমি নিজ ইচ্ছেতে আর আইনান ভাইয়ের সামনে পড়লাম না। যত সম্ভব চেষ্টা করলাম তাকে এড়িয়ে চলার। এমনিতে তার আর আমার দেখা হওয়া মানেই একটার পর একটা বিপত্তি ঘটা। তার উপর আমার মনে হতে লাগলো আমার জন্য তার কিছু হলে এই পরিবার আমাকে কখনো ক্ষমা করবে না। অতএব এভাবেই কাটতে লাগলো দিনকাল। কাজিন মহলের যেই আড্ডায় সে থাকতো সেই আড্ডা এড়িয়ে চলতাম,
যেই কাজে সে থাকতো তাতে আমি থাকতাম না। এমনকি আমাদের বাসায় যখন সে আসতো তখনও আমি লুকিয়ে থাকতাম নিজ ঘরে। এভাবেই কাটল কয়েক মাস। এই কয়েক মাসে আইনান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে হাতে গুনে দুবার। দুইবারই আমি আড়চোখে তাকিয়েছিলাম আইনান ভাইয়ার দিকে। দুবারই আমি দেখেছি তার রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়ে থাকা। সাহসের অভাবে হোক বা অন্য কোনো কারণে আমি আর তার দিকে দ্বিতীয়বার তাকাইনি। সেদিন বাসায় কেউ নেই। সবাই গেছে এক চাচ্চুর ছেলের বিয়ের দাওয়াতে। আমি অসুস্থ থাকায় সে যাত্রায় আমার যাওয়া হলো না। সুস্থ থাকলে যে যেতাম বিষয়টা এমনও নয়। আমার আসলে এত মানুষের সমাগম পছন্দ না। যদি হয় কাজিনদের আড্ডা তাহলে সেটা অন্য বিষয়। তো সেদিন আমি মনের সুখে রুমে বসে ফ্যান টিপছি। হুড়মুড় করে আমার রুমে ঢুকলো আইনান ভাই। তাকে দেখে আমার চক্ষুচড়ক গাছ। বাসা তো লক, তাহলে সে আসলো কোত্থেকে? আমাকে আরো অবাক করে দিয়ে আইনান ভাই আমাকে এক প্রকার টেনে হিঁচড়ে বিছানা থেকে নামিয়ে দেয়ালে ঠেসে ধরল। এক হাতে আমার গলা চেপে ধরে আমার নিঃশ্বাস প্রায় আটকে দিল। আমি তখন ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই সে হুঙ্কার দিয়ে বলল, কি ভেবেছিস? তোর চেয়ে রূপবতী মেয়ে দুনিয়ায় নাই? তোকে না দেখলে আমার চলবে না? তাই এত দেমাগ নিয়ে লুকিয়ে থাকিস? এই আইনান তোর দেমাগের ধার ধারে না। 2 পয়সার মূল্য নাই তো দেমাগের আমার কাছে। কথাগুলো বলেই সে যেমন ভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আমি অস্থির হয়ে বসে পড়লাম ফ্লোরে। গলা ব্যথা এবং শ্বাসকষ্টে মরে যাবার উপক্রম যেন। তার কোনো কথায় তখনও আমার মস্তিষ্ক ধরতে পারেনি। শুধু মনে হতে লাগলো আইনান ভাই কি পাগল নাকি? আমি ব্যথায় দুঃখে কেঁদে ফেললাম। তার কয়েকদিন পরের বিকালের ঘটনা। আমি বসে আছি উঠানে চেয়ার পেতে। সামনে আম্মু, মেজ আম্মু এবং কাকিম্নি বসে গল্প করছে। হুট করে কোথা থেকে যেন এলো আইনান ভাই। আমাকে পেছনে থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল চেয়ার থেকে। সামনেই ছিল ছোট কাকার বাড়ির কাজের জন্য আনা একগাদা ইট। অতএব পরিণতি, আমি গিয়ে পড়লাম তার ওপরই। হাত, পা, কপাল কেটে ছুলে একাকার অবস্থা। আমি তার দিকে তাকিয়ে কাঁদব নাকি রাগ করব বুঝতে পারলাম না। আমার মেজ আম্মু আর কাকিম্নি আমাকে ধরে তুললেন। দাঁড়াতে গিয়ে বুঝলাম পায়ের গোড়ালিতে তীব্র ব্যথায় আমি দাঁড়াতে পারছি না। চিৎকার দিয়ে কাঁদলাম আমি। আইনান ভাই শুধু চেয়ে চেয়ে দেখল নিষ্ঠুর চোখে। ডাক্তার এসে জানালো আমার পায়ের হাড় মচকে গেছি, ডাক্তারি ভাষায় যাকে ফ্র্যাকচার বলে। আমি মনে মনে খুব দুঃখ পেলাম আইনান ভাইয়ের এমন কাজে। রাগও করলাম খুব করে। আমার ছোট্ট মনে তার জন্য তৈরি হওয়া ভালোবাসা অভিমানে রূপ নিল। আমি তীব্র রাগে মনে মনে আওড়ালাম, রাক্ষস, রাক্ষস আপনি আইনান। তখন আমার ফ্র্যাকচার নিয়েই দিন কাটছে। এর মাঝে আইনান ভাইয়া আর আমার সামনে আসেনি, আমিও তাকে খোঁজার চেষ্টা করিনি। হুট করে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসা শুরু করল। ততদিনে আমি এইচএসসি দিয়েছি। পাত্র এয়ারলাইন্সে চাকরি করে, এক কথায় পাইলট। এমন সোনার টুকরো ছেলে পেয়ে বাসার লোকজন দ্বিমত করলেন না। আমার কাছে শোনা হলো আমার কোনো ব্যক্তিগত পছন্দ আছে কিনা। আমি বলতে পারলাম না। আইনানকে কি আমি শুধু পছন্দ করি নাকি ভালোবাসি? বাসার সবার পছন্দ দেখেও আমিও আর আপত্তি করলাম না। অতএব পাত্রপক্ষ দিন ঠিক করল আমাকে দেখতে আসার জন্য। তখনও আমি পায়ের ফ্র্যাকচারের কারণে ঠিকঠাক হাঁটতে পারি না। যেদিন পাত্রপক্ষ দেখতে আসবে তার আগের দিন রাতে আইনান ভাই আসলো আমাদের বাড়িতে। আমি তখন গল্পের বই হাতে বারান্দার দোলনাতে দুলছি। আইনান সোজা এসে ফ্লোরে আমার সামনে বসল, তারপর আমার কোলে মাথা রেখে কেঁদে দিল। আমি হতবাক হয়ে বসে রইলাম কয়েক মুহূর্ত।
আমার বুকটা ধক করে উঠল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা উচ্চস্বরে স্পন্দিত হতে লাগল। আইনান এভাবে কাঁদছে কেন? তাকে ছোট থেকে কখনো কাঁদতে দেখিনি আমি। শক্তপোক্ত চরিত্রের অধিকারী শাহজাদাকে এভাবে বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে দেখে বিস্ময় কথা বলতে ভুলে গেলাম। আইনানি প্রথম কথা বলল। আমি না হয় ভুল করে তোর পা ভেঙেছি তাই বলে তুই সেই রাগে অন্য কাউকে বিয়ে করে নিবি? আমি কিভাবে থাকবো তোকে না দেখে? ছেলে পাইলট শুনে একটাবার ভাবলি না আমার কথা? শুধু রাগই দেখে গেলি, ভালোবাসা দেখলি না? আমি আইনানের পিঠে হাত বুলিয়ে বললাম। সব সময় তো রাগই দেখালেন, ভালোবাসা তো দেখালেন না। সে আমাকে জড়িয়ে ধরল। আলিঙ্গন বজায় রেখেই বলল, এবার থেকে তোকে শুধু ভালোবাসা দেখাবো, তাও তুই বিয়েটা করিস না। আচ্ছা, করব না। আব্বুকে রাজি করান তাহলে। সেদিন রাতের ভেতরই আইনান অদ্ভুতভাবে বাড়ির সবাইকে রাজি করিয়ে ফেলল। ঘরোয়াভাবে সেদিন রাতেই আমার আর আইনানের বিয়ে হয়ে গেল। কৈশোরের প্রথম ভালোলাগা থেকে সে হয়ে গেল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই এখন সে গুটিসুটি মেরে আমার বুকে শুয়ে আছে, তাকে দেখে কে বলবে এই মানুষটার এত দাপট? রাজনীতিতে নেমে সবার মাথা খারাপ দিচ্ছে এই ছেলেটা। এখন সে একদম নিরীহ একটা বাচ্চা, যে আমাকে ছাড়া কিছু বুঝে না। মাঝে মাঝে অবাক হয়ে তাকে প্রশ্ন করি, এত আদুরে স্বভাব কই ছিল তোমার? আগে তো দেখিনি। তখন সে গালে চুমু দিয়ে বলে, নিজের বউয়ের জন্য তুলে রেখেছিলাম, তাই তোকে দেখাইনি। তোমার এই তুই করে কথা বলার স্বভাব যাবে কবে? ইহজীবনে যাবে না বউ। অতএব বলতে চাই, ভালোবাসার মানুষকে পেলে জীবন সুন্দর, খুব বেশি সুন্দর। না হলে আমি কি কল্পনা করেছিলাম কাজিন মহলের ক্রাশ উপাধি পাওয়ার আগেই যেদি ছেলেটাকে আমি পেয়ে যাব এমন ম্যাজিক্যাল ভাবে? এভাবে হুট করে হয়ে যাব আইনান ভাইয়ের বউ? সমাপ্ত।